নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 3.5 অনুশীলনীর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। গতদিন আমি একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছিলাম। দেখো বইয়ের কত নাম্বার ছিল, 33 নাম্বার অঙ্কটি গতদিন আমি সমাধান করে দিয়েছিলাম। আজ আমি তোমাদের 34 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি আছে এটি সমাধান করে দেব। বইয়ের দেখো 74 পৃষ্ঠা, আমি এখানে লিখেও রাখছি বইয়ের 74 পৃষ্ঠা। এখানে এখন প্রশ্নটি তোমরা মনোযোগ দিয়ে শোনো, প্রশ্নটাকে খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু একটু অমনোযোগী হলে বুঝতে কষ্ট হবে। এই জন্য তোমাদের মনোযোগ দিয়ে বুঝো, এবং খুবই সহজ প্রশ্ন, খালি একটু মনোযোগ থাকলেই হলো। কোনো সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তার মানে কি, কোনো একটি সমিতিতে যতজন সদস্য আছে, মনে করলাম মনে করি 9 জন সদস্য আছে। এখন তারা প্রত্যেকেই করবে কি, তাদের 100 গুণ, অর্থাৎ 9 জন যদি থাকে তাহলে 9 এর 100 কত হয়, 900। এক একজনে 900 টাকা করে চাঁদা দিবে। তাহলে যতজন সদস্য আছে প্রত্যেকে তার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। এখন যতজন ছিল তারা দেওয়ার কথা ছিল, কিন্তু তারা দিল না। মনে করলাম যে 9 জন ছিল, এক একজনে যদি 900 টাকা করে দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তা না দিয়ে করলো কি, 4 জন চলে গেল, দিল না। তাহলে দিল কয়জনে? 5 জনে। এখন 5 জনে দিতে গিয়ে এক একজনের ওই যে 900 টাকা করে দেওয়ার কথা ছিল, সেই 900 জায়গায় আরও 500 টাকা বেড়ে গেল, অর্থাৎ এক একজনের দিতে হচ্ছে এখন 1400 টাকা করে। 4 জন কমে যাওয়াতে এখন তার 500 টাকা করে চাঁদার পরিমাণ বেড়ে গেল। প্রশ্নটা ক্লিয়ার? বার এখন ক নম্বরে বলছে সমিতির সদস্য সংখ্যা এক্স। আমি তো এখানে ধরে নিলাম সমিতিতে মনে করি 9 জন সদস্য আছে, কথা আমি বলছি না কিছুক্ষণ আগেই, কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে কতজন আছে, এক্স জন। এবং মোট চাঁদার পরিমাণ এ টাকা হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এটা আমাদের একেবারেই সহজ। দেখো আমি একটু তোমাদেরকে সমাধান করে দিলেই তোমরা বুঝতে পারবে। চৌত্রিশের ক দেওয়া আছে সমিতির সদস্য সংখ্যা এক্স জন, সুতরাং প্রত্যেকে চাঁদা দেয় এক্স এর 100 গুণ, তাই না? অর্থাৎ 100x টাকা, মানে এক একজনের চাঁদা দেয় কত, 100x টাকা। এক্স জন আছে, প্রত্যেকের যত জন আছে তার 100 গুণ, তার মানে কি এক্স এর 100 গুণ, অর্থাৎ 100x টাকা। এটা কয়জনে চাঁদা দেয়? প্রত্যেকে, মানে এক একজনে চাঁদা দেয় কত, 100x টাকা করে। তাহলে এখানে আসতে কতজন, এক্স জন। একজনে যদি দেয় 100x টাকা, তাহলে এক্স জনে দেবে কত, 100x ইন্টু এক্স টাকা। দেখো একজনে যদি দেয় 300 টাকা, তাহলে মনে করি কত, 7 জনে দেবে কত, 7 জনে দেবে এই 300 গুণন 7 টাকা না। একজনে যদি দেয় 300 টাকা, তাহলে 7 জনে দেবে কত, 300 গুণন 7 টাকা। ঠিক একই রকম, সুতরাং এক্স জন সদস্যে মোট চাঁদা দেয় কত, 100x ইন্টু এক্স টাকা সমান 100x স্কোয়ার টাকা। কিন্তু বইতে দেখো একটা কথা বলে দেওয়া আছে যে মোট চাঁদার পরিমাণ এ টাকা হলে তাদের মধ্যে এক্স এবং এ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে লিখি প্রশ্ন মতে মোট চাঁদার পরিমাণ এ টাকা। তাহলে আমাদের মোট চাঁদার পরিমাণ বেরিয়ে কত, 100x স্কোয়ার টাকা।
প্রশ্ন মতে এ সমান সমান 100x²। এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখন লিখব ইহাই এক্স এবং এ এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, ইহাই এক্স এবং এ এর মধ্যে সম্পর্ক। আমার ক নাম্বার বলছে এক্স এবং এ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, তাহলে সম্পর্কটা আমাদের বের হয়ে গেল। ঠিক একইভাবে দেখো এখন আমরা খ নাম্বার অঙ্কটা করব। দেখো খতে কি আছে, খতে বলছে সমিতির সদস্য সংখ্যা এবং মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। তাহলে সমিতিতে আমাদের সদস্য সংখ্যা কত, এখানে তো বলেই দেওয়া আছে এক্স জন, এবং মোট চাঁদার পরিমাণ তো আমাদের এখানে বলে দেওয়া আছে এ টাকা। তাহলে এখন এই যে এক্স এবং এ এই দুইটার মানটা কত, সেই মানটা আমাকে বের করতে বলছে। এক্সের মান কত এবং এ এর মান কত সেটাকে আমাকে বের করতে বলছে। তাহলে এখন এটা কিভাবে বের করব সেটাকে আমরা দেখি। দেখো এখন এটাকে আমরা বের করতে হলে এর পরবর্তী অংশটুকু আমাকে পড়তে হবে। কিন্তু এজন সদস্য চাঁদা না দেয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। 4 জন সদস্য চাঁদা না দেয়ায়, তাহলে দেখি 4 জন সদস্য চাঁদা না দেয়ায় মোট সদস্য সংখ্যা দাঁড়ায় কত, x-4 জন। আগে ছিল এক্স জন, এখন হলো x-4 জন। ঠিক আছে, 4 জন সদস্য চাঁদা না দেয় নাই, তাই না? তাহলে সুতরাং একজনের চাঁদা দেয় কত টাকা, এক একজনের চাঁদা দিত আমাদের 100x টাকা, কিন্তু এখন আমাদের এক্স জন চাঁদা না দেওয়া আমাদের মোট সদস্য সংখ্যা দাঁড়াই গেল কত, x-4 জন। কিন্তু এখানে বলছে কি আমাদের সমিতির মোট সদস্য সংখ্যা এবং মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। এখন দেখো 4 জন সদস্য চাঁদা না দেওয়া প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেছে। তাহলে 500 টাকা যখন বেড়ে গেল তাহলে আমাদের এখানে কী অবস্থা দাঁড়ায়, তাহলে একজন সদস্য চাঁদা দেয় $100x টাকা। সুতরাং কতজন আছে, x-4 জন। সদস্য চাঁদা দেয় 100x × x-4 টাকা। দেখো আমার এই ক নাম্বারটা এখানে বলছি এ সমান সমান 100x², এই অংশটা আমরা পেয়ে গেলাম। আমি লাল কলমটা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় মোট সদস্য সংখ্যা দাঁড়াইল কত, x-4 জন, তাই না? আর এখন এই চাঁদা না দেওয়ায় এখন তাদের চাঁদার পরিমাণটা কত দাঁড়াই গেল, আগে এক একজনে দিত কত 100x² টাকা, তাই না? তাহলে এখানে একটা কাজ করি, এটুকু এই অংশটুকু আমি একটু মুছেই দিই, তোমাদের আরেকটু ক্লিয়ার করে আরেকটু শর্টকাট বোঝাই। সুতরাং 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ কত, আগে ছিল কত, এক একজনে দিত 100x টাকা। এই যে কোথায়, এই যে এক একজনে দিত 100x টাকা, তাই না? আমি এখানে লাল কালিটা আনলাম এই কারণেই, 100x টাকা দিত এক একজনে। কিন্তু এখন তাদের প্রত্যেকের চাঁদার পরিমাণ কত টাকা বেড়ে গেছে, 500 টাকা বেড়ে গেছে। তাহলে এত যোগ 500
এত টাকা। তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ দাঁড়াইলো কত? 100x প্লাস 500 টাকা। কিন্তু আসলে এখন তো প্রত্যেকে এত টাকা করে দিতে হবে, কিন্তু এরকম কয়জনে দিবে? এক্স জনে না এই যেখানে পাইলাম x - 4 জন, কারণ 4 জন তো নাই, তাহলে 4 জন বাদ দিয়ে অত জনে দিবে? এক একজনের তো, তাই না? সুতরাং x - 4 জনে মোট চাঁদা দিবে কত? x - 4 ইন্টু 100x প্লাস 500 টাকা। বুঝতে পারছো কিনা? এটা এখন আমি আর একবার বুঝাই। দেখো, 4 জন সদস্য চাঁদা যদি না দেয়, তাহলে সদস্য সংখ্যা আমাদের x জন ছিল, সেখান থেকে 4 জন কমে গেল, এতজন, তাই না? আবার বইতে এখানে বলছে তখন এক একজনের চাঁদার পরিমাণ 500 টাকা বেড়ে যায়। তাহলে আগে এক একজনের চাঁদা দিত কত টাকা করে? 100x টাকা করে না এক একজনে? এই যেখানে প্রত্যেকে চাঁদা দেয় কত? 100x টাকা, কিন্তু এখন তার 500 টাকা বেড়ে গেল। তাহলে এখন 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় তাদের প্রত্যেকের চাঁদার পরিমাণ হলো কত? 100x-এর সাথে আরও 500 টাকা বেড়ে গেল, তার মানে 100x প্লাস 500 টাকা। কিন্তু এই টাকা করে এখন এত টাকা করে এক একজনে দেয়, কিন্তু কতজনে দেয়? একজনে। আমার যে সদস্য সংখ্যা তো হচ্ছে x - 4 জন, তাহলে x - 4-এর সাথে এত টাকা গুণ করব, তাহলে এত টাকা এখন মোট চাঁদার পরিমাণ দাঁড়াইল। কিন্তু ক নাম্বার হতে আমরা মোট চাঁদার পরিমাণ পাইছি কত? 100x² টাকা। দেখো এখানে আমাদের প্রশ্ন মতে a = 100x², মানে এটা হলো মোট চাঁদার পরিমাণ, কিন্তু এখানে পাইলাম এই টাকাটা, তাই না? এখন লিখি, ক হতে পাই মোট চাঁদার পরিমাণ a = 100x², আর এখানে পাইলাম এইটা। তাহলে আমরা বলতে পারি না এইটা = এইটা? আমি উপরের অংশ মুছে দিই, না মুছে দিলে আমার এখানে নিচে জায়গা হবে না, ঠিক আছে? উপরে আর আমার এগুলি দরকার নেই, ক নাম্বারটা মুছেই দিলাম। তাহলে ক হতে পাই মোট চাঁদার পরিমাণ a = এত টাকা, তাই না? তাহলে সুতরাং প্রশ্ন মতে দেখো 100x² সমান x - 4 ইন্টু 100x প্লাস 500। তার মানে এটা হলো আমরা ক থেকে পাইছি মোট চাঁদার পরিমাণ, কিন্তু খতে পাইলাম মোট চাঁদার পরিমাণ এত। তাহলে চাঁদার পরিমাণ তো মোট সমানই, তাহলে এটা আর এটা সমান। তাহলে এখন আমরা এটাকে বা সমাধান করব। 100x² সমান এই দুটাকে গুণ করব, x দিয়ে 100x-কে গুণ করলে 100x² প্লাস 500x মাইনাস 400x মাইনাস 4×5 মানে 2000। বা আমরা সব এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে 100x² মাইনাস 100x² মাইনাস 500x প্লাস 400x ইকুয়ালস -2000। বা এটা কাটা যায়, আর এখানে 400x থেকে 500x মাইনাস করলে -100x ইকুয়ালস -2000, মাইনাস মাইনাসে বাদ যায়। বা -100 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে x = 20। এখানে কি করব? উভয় পক্ষকে -100 দ্বারা ভাগ করে, এটা তো বুঝতেই পারছো, -100 দ্বারা ভাগ করলে এখানে থাকবে x, আর -100 দ্বারা এটাকে ভাগ করলে সেই মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, আর 100 দ্বারা এটাকে ভাগ করলে থাকবে 20। তাহলে x এর মান পেয়ে গেলাম আমাদের 20। এখন আমাকে বলছে কি এখানে সমিতির মোট সদস্য সংখ্যা এবং মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। তাহলে সমিতিতে অরিজিনালি মোট কতজন সদস্য সংখ্যা ছিল? x জন, এটা তো আমরা ধরে নিয়েছিলাম। তাহলে মোট সদস্য সংখ্যা ছিল x, মানে 20 জন। তাহলে এটাও আমরা এখন মুছে দিতে পারি। সুতরাং সমিতিতে
মোট সদস্য সংখ্যা 20 জন এবং মোট চাঁদার পরিমাণ কত 100x² বা 100 × 20² টাকা সমান 100 × 2 × 400 টাকা। তার মানে 40 1 2 3 4 1 2 3 4 টাকা, তাই না? তাহলে উত্তর সদস্য সংখ্যা কত 20 জন, 20 জন এবং 40,000 টাকা। এটি হলো আমাদের উত্তর। তাহলে উত্তর হলো কি আমাদের সদস্য সংখ্যা কতজন 20 জন এবং মোট চাঁদার পরিমাণ 40,000 টাকা। এই তো আমাদের সমাধানটা হয়ে গেল, আমাদের খ নাম্বারটা হয়ে গেল। এবারে দেখো গ নাম্বার। তাহলে এটা আমরা মুছে দিলাম। মুছে দেওয়ার আগে আমি একটু লিখে নেই। মোট সদস্য সংখ্যা কতজন 20 জন আর মোট চাঁদার পরিমাণ 40,000। এটুকু আমি লিখে রাখলাম, কারণ আমার পরবর্তী অঙ্কে যদি লাগে সেক্ষেত্রে আমি তো এটা মুছে দিলে পরে আর পাবো না, মনেও থাকবে না, এজন্য আমি এটাকে লিখে রাখলাম। ঠিক আছে, লিখে রাখলাম। এবার আমি অঙ্কটাকে মুছে দিই। মুছে দিয়ে আমি গ নাম্বারটা সমাধান করি। দেখো দেখো এবার গ নাম্বারে কি বলছে। গতে বলছে মোট চাঁদার 1/4 5% হারে এবং অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো। মোট মুনাফা নির্ণয় করো। তাহলে মোট চাঁদার 1/4 5% হারে বিনিয়োগ করলো। তাহলে মোট টাকা হলো আমাদের 40,000, তার 4/1 কত হবে 10,000। 10,000 টাকা কী করলো 5% হারে কোনো একটা ব্যাংকে বা কোথাও বিনিয়োগ করলো। আর অবশিষ্ট টাকা, তাহলে এখানে 40,000 থেকে 10,000 বাদ দিলে আর অবশিষ্ট থাকলো কত 30,000 টাকা। সেই 30,000 টাকা কী করলো 4% হারে 2 বছরের জন্য আবার কোথাও বিনিয়োগ করলো সরল মুনাফায়, চক্রবৃদ্ধি না। এবং এই 2 জায়গা থেকে মুনাফা পাবে। সেক্ষেত্রে 2 জায়গা থেকে মোট বিনিয়োগের উপর মোট মুনাফা কত হবে সেটা বের করতে বলছে। তাহলে দেখি আমরা গ খ হতে পাই মোট চাঁদার পরিমাণ 40,000 টাকা। তাহলে এখানে আর আমার দরকার নাই এটা। ঠিক আছে, সুতরাং $40,000 এর 1/4 অংশ সমান সমান, এটাকে 4 দ্বারা কাটলেন 1,000 মানে 40,000, 10,000। 10,000 টাকা কত 5% হারে, 5% হারে এবং অবশিষ্ট $40,000 মাইনাস অবশিষ্ট মানে কি ওই 10,000 আমার মাইনাস করতে হবে এত বা 30,000 টাকা 4% হারে 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়। বিনিয়োগ করা হয়, তাই না? সুতরাং প্রথম ক্ষেত্রে মূলধন
P1 সমান সমান 10,000 টাকা, R1 সমান সমান 5% বা 5/100 বা 0.05, আর সময় N1 সমান সমান 2 বছর। সুতরাং মুনাফা I1 সমান সমান P1 R1 N1। তাহলে P1 কত? 10,000, R1 কত? 0.05, N1 হলো 2। সবগুলোকে ক্যালকুলেশন করি। তাহলে দেখো 10,000 গুণ 0.05 গুণ 2 সমান সমান 1,000। শেষ। আমি এই পাশে লিখি দ্বিতীয় ক্ষেত্রে, তোমরা নিচে লিখবে কিন্তু, ঠিক আছে? আর নয় নিচেই লিখে যাই, কারণ পরে আবার তোমরা ভুল করতে পারো। দ্বিতীয় ক্ষেত্রে মূলধন P2 সমান সমান কত? 30,000, R2 সমান সমান 4% বা 4/100 বা 0.04, এবং N2 সমান সমান এটাও 2 বছর, তাই না? এটুকু করলাম, করার পর তারপরে আমি এখন এখান থেকে এখানে চলে গেলাম, ঠিক আছে? সুতরাং I2 মানে কি? মুনাফাটাও লিখেই দেই। সুতরাং মুনাফা I2 সমান সমান P2 R2 N2। তাহলে P2 এর মান 30,000 গুণন R2 0.04 ইন্টু 2, তাই না? 30,000 গুণন 0.04 ইন্টু 2 সমান সমান 2400, ঠিক আছে? তাহলে আমাদের এটাও বের হয়ে গেল। মুনাফা, প্রথম ক্ষেত্রে মুনাফা আমরা যখন ওই যে বললাম এটার 4-এর 1 অংশ করছে কি 5% হারে, আর বাকি টাকা 4% হারে বিনিয়োগ করছে। তাহলে ওই যে আমাদের 5% হারে যে টাকাটা 10,000 টাকা বিনিয়োগ করলো, সেখান থেকে মুনাফা পাইলো কত টাকা? 1,000 টাকা। আর 30,000 টাকা যেখানে বিনিয়োগ করছে সেখান থেকে মুনাফা পেল 2,400 টাকা। তাহলে এই দুইটা মিলিয়ে তার মোট মুনাফা কত? তাহলে সুতরাং মোট মুনাফা সমান সমান I1 প্লাস I2। I1 হলো 1,000 যোগ 2,400 ইকুয়ালস 0,043, অর্থাৎ 3,400 টাকা। মানে 2,400 আর 1,000 মানে মোট কত হয়? 3,400 টাকা। তাহলে মোট মুনাফা আসলো 3,400 টাকা। আমাদের বইতে কি বলছে এখানে? প্রশ্নে বলছে মোট মুনাফা নির্ণয় করো। এই তো এটাই। তাহলে উত্তর মোট মুনাফা 3,400 টাকা। শেষ। বুঝতে পারছো কিনা? একেবারেই সহজ অঙ্ক, কিন্তু তোমাদের শুধুমাত্র একটু মনোযোগী হওয়া। এখানে মোট চাঁদার পরিমাণ ছিল 40,000 টাকা। সেই 40,000 টাকার 4/1 ভাগ হলো 5% হারে মুনাফা বিনিয়োগ করলো। তাহলে 4/1 ভাগ পেলাম 10,000। আর অবশিষ্ট টাকা মানে কি? 30,000 টাকা। 30 আর 10 40। এই 10,000 টাকা, তার মানে এখানে P ছিল 10, মুনাফার হার 5% মানে 0.05, আর সময় তো 2 বছরই। সরল মুনাফা যেহেতু বলছিল, এখানে আমরা একটা কাজ করতে পারতাম। প্রথম ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে এই কথাগুলো আমরা লিখে দিতে পারতাম। যেহেতু আমাদের সরল মুনাফাটা আমরা কোথাও ব্যবহার করি নাই, সূত্র প্রয়োগ করছি সরল মুনাফার হবে এইভাবেই, কিন্তু তারপরেও আমরা এখানে 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়। এখানে 2 বছরের জন্যর জায়গায় আরেকটু লিখে দিতে পারতাম, খালি সরল মুনাফায় বিনিয়োগ করা হয়, এই কথা লিখে দিলেই হতো খালি।
সরল মুনাফায় বিনিয়োগ করা হয়, মানে সরল হারে। ঠিক আছে, ওটুকু লিখে দিলে, আর ভিতরে এখন ওখানেই যেহেতু আমরা সরল মুনাফায় লিখছি, অতএব এখানে আমাদের ভিতরে তো আর কোনো কিছু দরকার নাই, সবগুলোই সরল মুনাফাই হবে। এটা কিন্তু এই এবংয়ের পর এটা না, কিন্তু এটা আবার অনেকে মনে করতে পারো যে এবংয়ের পর হয়ে গেল, তার মানে এটা এবং সরল মুনাফা, তা কিন্তু না। এই জন্য এখানে আমি এক কাজই করি, এবং বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হয়, এই কথাটা লিখে দেওয়াটা উত্তম, না দিলেও চলবে। ঠিক আছে, এই তো। তাহলে এখন বাদ বাকিটা তো তোমরা নজিরা বুঝতে পারলে। তাহলে আমাদের কিন্তু এই 35 নাম্বার সৃজনশীল প্রশ্নটাও শেষ হয়ে গেল। 35 তো না, 34 নাম্বার। আগামী ক্লাসে তোমাদের 35 নাম্বার সৃজনশীল প্রশ্নটা আমি সমাধান করে দেবো, আর এটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা তুলে রাখো। আশা করি সবারই তোলা হয়ে গেছে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দিবে। ধন্যবাদ সকলকে।